নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল শিক্ষামূলক কাহিনীতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের গল্পের নাম আত্মনির্ভর মা। আজ শিশু দিবস উপলক্ষে স্কুলে প্রতিটি শিশু তাদের বাবা মায়ের সঙ্গে উপস্থিত হয়েছে। সোনিও তার 10 বছরের ছেলেকে নিয়ে স্কুলে এসেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা এবং বিশিষ্ট অতিথিরা। প্রায় 2 ঘন্টার মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পর যখন কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জানানো শুরু হলো, তখন মঞ্চে উঠে শর্মা স্যার মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, এবার আমি এমন একজন মহিলাকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, যিনি এমন এক বয়সে নিজের স্বপ্ন পূরণ করেছেন, যে বয়সে অনেক মানুষের সন্তানেরা অবহেলা আর অপমান সহ্য করে নিজেকে যেন জীবন্ত লাশ বলে মনে করেন। জীবনের প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে দেন, শুধু দিন কাটান। কিন্তু এই অসাধারণ নারী 55 বছর বয়স পেরিয়ে শুধু নিজের স্বপ্ন পূরণই করেননি, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ এই সম্মানের আসনে পৌঁছেছেন। আজ তিনি অসংখ্য নারীর কাছে অনুপ্রেরণার প্রতীক। চলুন পরিচয় করিয়ে দিই আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা লতা দেবীর সঙ্গে। লতা দেবী মঞ্চে উঠতেই চারিদিকে করতালির গর্জন বেজে উঠল, কিন্তু দর্শকদের ভিড়ের মাঝখানে বসে থাকা সোনি যেন বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার নিজের চোখকেও সে বিশ্বাস করতে পারছিল না। চারপাশে সেই করতালির শব্দ যেন তার কানের তীরের মতো বিচ্ছিল। লতা দেবী একে একে সব শিশুদের হাতে পুরস্কার তুলে দিলেন। এরপর উপস্থিত এক মহিলা সাংবাদিক মাইক্রোফোন হাতে নিয়ে প্রশ্ন করলেন, ম্যাডাম, এই বয়সে এসে আপনি কিভাবে জীবনের এত বড় সাফল্য অর্জন করলেন? শর্মা স্যার লতা দেবীর হাতে মাইক্রোফোন তুলে দিলেন। লতা দেবী ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে ছেলের একটি ছবি বের করলেন। ছবিটির দিকে গভীর মমতায় তাকিয়ে তার চোখ ভিজে উঠল। আবেগে কাঁপা কণ্ঠে তিনি বললেন, আজও অনেকেই মনে করেন একজন নারীর কাজ শুধু রান্নাঘর আর সংসার সামলানো, কিন্তু আমার ছেলে শুধু আমাকে নতুন জীবনই দেয়নি, আমাকে বাঁচার নতুন উদ্দেশ্যও দিয়েছে। এই বয়সে এসে সে আমার এই স্বপ্ন পূরণ করেছে, যা আমার নিজের মা বাবাও কোনোদিন পূরণ করতে পারেননি। এই কথাগুলো বলতে বলতেই তার চোখ অশ্রুতে ভরে উঠল। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। সেই সময়ের কথা যখন আমার স্বামী আর এই পৃথিবীতে ছিলেন না। বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়িতে প্রথম পা রাখি, তখন আমার বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, সবাই একই কথা বলতো, এত বড়লোক বাড়ির মেয়ে, শহরে মানুষ হয়েছে, এত পড়াশোনা করেছে, এ কি আদেও গ্রামের এই যৌথ সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবে? কিন্তু আমি এসব কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতাম, কারণ তখনই আমি মনে মনে একটি দৃঢ় সংকল্প করে নিয়েছিলাম, যে কোনো পরিস্থিতিতেই এমনভাবে সংসার সামলাবো যাতে আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা আর সংস্কার নিয়ে কেউ কখনো আঙ্গুল তুলতে না পারে। দেখতে দেখতে দিন কেটে মাস, মাস কেটে বছর হয়ে গেল। বিয়েরও বহু বছর পার হয়ে গেল। আমাদের একটি ছেলে হলো, সেও ধীরে ধীরে বড় হতে লাগলো। আমাদের বাড়িতে যেন সবসময় ধর্মশালার মতো পরিবেশ থাকতো। আত্মীয় স্বজন, অতিথিদের আনাগোনা কখনো থামতো না। আমার স্বামী যা উপার্জন করত, তার প্রায় সবটাই সংসারের খরচ, অতিথি আপ্যায়ন আর যৌথ পরিবারের দায়িত্ব সামলাতেই শেষ হয়ে যেত। তাই ইচ্ছে থাকলেও নিজের জন্য আলাদা করে কিছু করার সুযোগ বা সামর্থ্য আমার ছিল না। তার উপর ছেলের পড়াশোনা, তার দেখাশোনা, সংসারের অগণিত দায়িত্ব, সব মিলিয়ে নিজের স্বপ্ন পূরণের কথা আমি একসময় ভাবাই ছেড়ে দিয়েছিলাম। যখনই কখনো নিজের ইচ্ছার কথা বলতাম, আশেপাশের মানুষ হাসতে হাসতে বলতো, এই বয়সে আবার স্বপ্ন পূরণ, মেয়েদের সংসার সামলানোটাই মানায়। আমি শুধু মৃদু হেসে চুপ করে যেতাম। কে কি ভাবলো তা নিয়ে আমি মাথা ঘামাতাম না। আমার স্বামীরও কোনোদিন জানার আগ্রহ ছিল না আমি কি চাই, কি করি, কেমন আছি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটাই বিষয়, আমি ঠিক মতো সংসারের সব কাজ করছি কিনা, সবাইকে সময় মতো খেতে দিয়েছি কিনা, সবার এঁঠো বাসন মাজা হয়েছে কিনা, সবার কাপড় ধোয়া হয়েছে কিনা। সারাদিনে পরিবারে সবার দেখাশোনার করার পরেও তার সেবায় যেন কোনো ত্রুটি না থাকে। সামান্য ভুল হলেই ঝগড়া বিবাদ শুরু হয়ে যেত।
আমি সারাদিনের পরিশ্রমে ক্লান্ত কিনা, আমার শরীরটা খারাপ কিনা, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। এভাবেই নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আমি সংসার, পরিবার আর আত্মীয় স্বজনের সেবাতেই নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছিলাম। তবে একটা স্বপ্ন আমি পুরোপুরি মরতে দেইনি। আমার পড়াশোনা মাঝপথে থেমে গিয়েছিল, তাই সংসারের কাছ থেকে যতটুকু সময় বাঁচত আমি আবার বই নিয়ে বসে পড়তাম। ফলস্বরূপ ঠিকমতো ঘুমোয়ের সময়ও পেতাম না, পেট ভরে খাওয়ারও সুযোগ হতো না। যা খাওয়ার বেঁচে থাকতো, ঠান্ডা হোক কিংবা গরম, সেটুকু খেয়েই খিদে মেটাতাম। কিন্তু এসব বিষয়েও আমার স্বামী মনোহর বাবুর কোনোদিন কোনো আগ্রহ ছিল না। শিক্ষিত হয়েও তার চিন্তাধারা আর ব্যবহারে অনেক সময় অশিক্ষিত মানুষের মতোই ছিল। আমি তখন সবকিছুকেই নিজের ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। ধীরে ধীরে এমন অবস্থা হলো যে নিজের প্রকৃত বয়সের চেয়ে অনেক বেশি ক্লান্ত আর বয়স্ক মনে হতে লাগলো নিজেকে। মনে হতো শরীর থেকে যেন সমস্ত শক্তি শেষ হয়ে গেছে, শুধু কোনোভাবে বেঁচে আছি। তবে আজ আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, শুধু নিজের কাছে একটি প্রশ্ন রয়ে গেছে, কেন আমি অন্যদের জন্য নিজের সময়, নিজের শরীর আর নিজের স্বপ্নগুলোকে এত সহজে বিসর্জন দিয়েছিলাম। কারণটা আজ বুঝছি। এই পৃথিবীতে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ মানুষকে চিনতেও ভুলে যায়। সময় গড়ালো, ছেলের বিয়ে হলো, বাড়িতে নতুন বউ এলো। 1 বছর সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন স্বামীর আকস্মিক মৃত্যু হলো। এর কিছুদিন পরেই ছেলে বিবেকের বদলি হয়ে গেল কলকাতায়। লতা দেবী তখন ছেলে বৌমার সঙ্গেই থাকতে শুরু করলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৌমা সোনির ব্যবহার এমনভাবে বদলে যেতে থাকলো যেন পরিষ্কার নীল আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেছে। সোনি একেবারেই পছন্দ করত না যে লতা দেবী মানুষের সঙ্গে মেশে। আত্মীয় স্বজন বা পরিচিত কেউ বাড়িতে এলে সে বিরক্ত হয়ে যেত। তার কাছে নিজের সুবিধাটাই ছিল সবচেয়ে বড়। একদিন বিবেক সোনিকে বলল, সোনি, তোমার হাতগুলো এত রুক্ষ হয়ে গেছে কেন? ব্যাস, সেই দিন থেকে সোনি বাসন মাজা একেবারে বন্ধ করে দিল। এক সন্ধ্যায় সে লতা দেবীকে বলল, মা, আজ কাজের মাসি আসবে না, তুমি বাসনগুলো মেজে দেবে, ততক্ষণ আমি রান্নার দিকটা সামলে নিচ্ছি। তাছাড়া বাড়ির অর্ধেক রেশন তো তোমার আত্মীয় স্বজন আর পরিচিতদের আপ্যায়ন করতেই শেষ হয়ে যায়। আমার তো মনে হয় আগামী মাস থেকে কাজের মাসি ছাড়িয়ে দিলে ভালোই হয়। তারপর থেকে ঝাড়ু, মোছা, বাসন সব তোমাকেই করতে হবে। আর না হলে তোমার আত্মীয়দের বলে দাও যেন আর আমাদের বাড়িতে না আসে। লতা দেবী শান্ত গলায় বললেন, ঠিক আছে মা, কিন্তু এখন তো প্রচন্ড শীত, এই সময় ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছে করে না। দেখো না, তুমি নিজের তো কম্বলের ভেতরেই বসে আছো, আর আমাকে রাতের রান্নাঘরের সব কাজ শেষ করতে বলছো। সোনি ঠোঁট বাঁকিয়ে বলল, ওহ, আমি যেন কিছুই জানি না। সত্যি এবার মনে হচ্ছে শীত গত বছরের সব রেকর্ড ভেঙে দেবে। যাই হোক, একটা কাজ করো, রাতে রান্নাঘরটা মুছে ফেলবে। এত নাটক করার দরকার নেই, আমি রান্না করি, আমার কি শীত লাগে না? লতা দেবীর কষ্টের হাসি হেসে বললেন, মা, তোমার তো বয়স কম, আমি রান্নায় তোমাকে সাহায্য করব, কিন্তু কাজের মাসিকে ছেড়ে দিও না। এই কথা বলতে বলতেই তার চোখ ভিজে উঠল। সোনি ধমক দিয়ে বলল, এই নাটক বন্ধ করো তো, আর মনে রাখবে সকালেও অফিসে চলে যায়, তারপর সারাদিন এই বাড়িতে শুধু থাকি আমি। তাই এখন যাও, রান্নাঘর পরিষ্কার করো। ঠিক তখনই বিবেক গরম জল নিয়ে ঘরে ঢুকলো। মা, তুমি এখনো ঘুমোতে চাওনি? লতা দেবী কিছু বলার আগে সোনি বলল, দেখো না, ঠান্ডায় আমার হাত পা একেবারে জমে গেছে, তাই মা নিজেই বলল রান্নাঘরের বাকি কাজ উনি করে দেবেন। বিবেক বলল, ঠিক আছে মা, তাহলে তুমিই করে দাও, আমার কোনো আপত্তি নেই। লতা দেবী নিঃশব্দে রান্নাঘরের দিকে চলে গেলেন। বিবেক হেসে বলল, আমার মা তো এমনিতেই খুব ভালো। ঠিক তখনই দরজার ঘন্টা বেজে উঠল। সোনি বিরক্ত হয়ে বলল, নিশ্চয়ই আবার শাশুড়ি মায়ের কোনো আত্মীয় এসেছে, যখন তখন কেউ না কেউ চলে আসে, আমি কিন্তু বাইরে যাচ্ছি না। তাদের বাড়ি রেল স্টেশনের খুব কাছেই ছিল, তাই যাতায়াতের পথে আত্মীয় স্বজন বা পরিচিতরা মাঝে মধ্যেই সেখানে এসে উঠতেন, আর এই বিষয়টির জন্য সোনি সবসময় লতা দেবীকেই দোষ দিত। লতা দেবীর স্বভাব ছিল অত্যন্ত আন্তরিক, যেই আসুক তিনি আপনজনের মতো ভালোবাসা দিয়ে গ্রহণ করতেন, তাই সবাই নির্দ্বিধায় তার বাড়িতে চলে আসত। বিবেক মুচকি হেসে বলল,
ভেবে দেখো, যদি তোমারই বাপের বাড়ির কেউ হয়। অগত্যা সোনিকে তার দরজা খুলতে যেতে হলো। দরজা খুলে বিবেক অবাক হয়ে বলল, আরে শর্মা আঙ্কেল, এত রাতে? তার সঙ্গে আবার 2 মেয়েও এসেছে। বিবেক সোনিকে বলল, বেঙ্গালুরু যাওয়ার আগে দিল্লিতে ওনারা আমাদের খুব ভালো প্রতিবেশী ছিলেন। ইশারা বুঝে সোনি অনিচ্ছা সত্ত্বেও তাদের প্রণাম করল। শর্মা আঙ্কেল সংকোচের সঙ্গে বললেন, বৌমা, এত রাতে বিরক্ত করলাম বলে ক্ষমা করো, কিন্তু কি করব বলো? ডিসেম্বরের কনকনে ঠান্ডা, তার উপরে ঘন কুয়াশার জন্য ট্রেন সকাল পর্যন্ত দেরি করবে। প্রথমে ভাবলাম হোটেলে উঠব, কিন্তু সঙ্গে 2 মেয়ে আছে, তাই সাহস হলো না। তখনই তোমার শাশুড়ির কথা মনে পড়ল, তাই এখানেই চলে এলাম। সোনি ব্যঙ্গ করে বলল, আঙ্কেল, আমার শাশুড়ির তো কোনো কাজই নেই, ওনার কি আর কোনো অসুবিধা হবে? ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এসে লতা দেবী বললেন, এই কি বলছেন শর্মাবাবু, এটা তো আপনারই বাড়ি, যখন ইচ্ছে চলে আসবেন। এমন বিপদের সময় তো আপনজনেরই কাছে আসতে হয়। 2 যুবতী মেয়ে নিয়ে অচেনা হোটেলে থাকা কি মোটেও নিরাপদ, তাই না মা? সোনি ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, এটা তো আমাদের বাড়ি নয়, যেন একটা ধর্মশালা। সবাই আসে, বিনা পয়সায় খায় আর চলে যায়। বিবেক আলতো করে সোনির হাত চেপে হেসে বলল, আঙ্কেল, ও মজা করছে, আপনারা ভেতরে আসুন। শর্মাবাবু বললেন, লতা, আমার জন্য কিছু রান্না করার দরকার নেই, খিদেও নেই, শুধু 1 কাপ চা হলেই হবে। সোনি তৎক্ষণাৎ বলল, কিন্তু বাড়িতে তো দুধ শেষ, চা কিভাবে হবে? লতা দেবী হেসে বললেন, কোনো সমস্যা নেই, বাড়িতে লেবু আছে, আমি লেবু চা বানিয়ে দিচ্ছি। তবে খালি পেটে তো কাউকে ঘুমোতে দেওয়া যায় না, 15 মিনিটের মধ্যে একটু একটু রান্না হয়ে যাবে। সবাই কিছু খেয়ে তারপর বিশ্রাম নেবেন। বিবেক অতিথিদের নিয়ে অন্য ঘরে চলে গেল। সুযোগ পেয়ে সোনি লতা দেবীর হাত শক্ত করে ধরে টেনে রান্নাঘরে নিয়ে গিয়ে রাগে ফেটে পড়ল। মা, এটা কি কারোর বাড়িতে আসার সময়? যখন তখন যে কেউ চলে আসে, আর এই সরল সাজার নাটক করবে না। কি ভাবছো আমি ওদের জন্য রান্না করব? আমার জুতোও করবে না। যখন ওরাই বলছে যে খিদে নেই, তখন এত জোর করার কি দরকার ছিল? তোমার নিজের কি বোঝা কম যে অন্যের দায়ও কাঁধে তুলে নিলে? লতা দেবী শান্তভাবে বললেন, বৌমা, এমন কথা বলো না, ওরা রাতে আমাদের আপন ভেবেই এসেছে, কেউ এমনি এমনি কারোর বাড়িতে আসে না। আর বাড়িতে আসা অতিথিকে কখনো অসম্মান করা উচিত নয়। তুমি নিজেই ভাবো, সারাদিনের পর ওদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। সোনি তাচ্ছিল্য করে বলল, খুব মায়া হচ্ছে, তাই না? মনে রাখবে, কাল থেকে তোমার একবেলার খাবার বন্ধ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি রান্না করো আর আমাকেও সাহায্য করো। দুজনে মিলে তাড়াতাড়ি রান্না করে সবাইকে খাইয়ে দিল। এরপর সোনি আবার বলল, এই তো একটু আগে বলছিলে ঠান্ডায় বাসন মাজতে পারবে না, নাও এবার এতগুলো বাসন মেজে ফেলো। ঠিক তখনই শর্মা আঙ্কেলের 2 মেয়ে রান্নাঘরের দিকে আসতে দেখে সোনির গলার স্বর মুহূর্তে বদলে গেল। মা, এই শীতে তুমি কেন বাসন মাজছো? থাক থাক, আমি মেজে নিচ্ছি। লতা দেবী অবাক হয়ে বললেন, সত্যি বলছো বৌমা? এরই মধ্যে 2 মেয়ে এসে বলল, বৌদি, তুমি অনেক ক্লান্ত, বাসনগুলো আমরা ধুয়ে নিচ্ছি, তুমি বিশ্রাম নাও। লতা দেবী অনেক নিষেধ করলেও তারা জোর করেই তাকে বাইরে পাঠিয়ে দিল এবং সব বাসন মেজে ফেলল। যাওয়ার সময় সোনি দাঁতে দাঁত চেপে লতা দেবীর হাত চেপে ধরে ফিসফিস করে বলল, কাল ভোরে উঠে সবার জন্য জল খাবার তৈরি করে রাখবে। ওদের সামনে আমাকে কিছু বলতে বাধ্য করো না, না হলে এমন বদনাম করব যে বাড়ি থেকে বেরোতে পারবে না। খুব অতিথি আপ্যায়নের শখ, তাই না? এবার যাও। পরদিন ভোরে লতা দেবী সবার জন্য খাবার তৈরি করলেন। সবাই ঘুম থেকে ওঠার আগেই সোনি রান্নাঘরে এসে বলল, এবার তুমি যাও, আমি সবাইকে পরিবেশন করে দেব। খাবার খেয়ে অতিথিরা বিদায় নিলেন। একদিন লতা দেবী ঠাকুরের সামনে বসে কাঁদতে কাঁদতে বলছিলেন, হে ভগবান, ছেলে বউ ভালো হলেও বার্ধক্য সহজে কেটে যায়, কিন্তু আমি তো একেবারে একা হয়ে গেছি। আগে সারাক্ষণ মানুষে মানুষে ঘেরা থাকতাম, আর আজ নিজের বাড়িতেই যেন বন্দী হয়ে আছি। সন্ধ্যা নামতেই সোনি ঘরে ঢুকে বলল, মা, আবার কি কান্নাকাটি শুরু করছো? সন্ধ্যাবেলা এমন অশুভ পরিবেশ তৈরি করো না। যাও, প্রদীপ জ্বালাও, এই বয়সে ভগবানের নাম করো আর বাড়ির কাজ করো। এটাই যেন প্রতিদিনের নিয়ম হয়ে গেল। লতা দেবী সারাদিন বাড়ির সব কাজ করতেন, সোনি শুধু রান্নায় সামান্য হাত লাগাতো। এরপর আবার সময় বদলালো। বিবেকের বদলি হয়ে গেল দিল্লিতে।
হঠাৎ সোনির ডাকে লতা দেবীর পুরনো স্মৃতির ঘোর ভাঙল। মা, কি ভাবছো সারাক্ষণ? তাড়াতাড়ি হাত চালাও, ওনাকেও তো অফিস যেতে হবে। পুরনো বন্ধুদের খাইয়ে দাইয়ে পাঠিয়েছো বলে কি ভাবছো বাড়ির সব কাজ শেষ? আমি টিফিন গুছিয়ে দিচ্ছি, ততক্ষণে ওই ঘরের বিছানার চাদর আর গতকালের কাপড়গুলো ধুয়ে মেলে দিও। কিন্তু এবার লতা দেবী মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, আর নয়, আর কোনো অপমান তিনি চুপচাপ সহ্য করবেন না। প্রতিদিন দুপুরে সোনি ঘুমিয়ে পড়লে তিনি নিঃশব্দে নিজের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ঠিক বিকেল 3টের মধ্যে ফিরে এসে তাড়াতাড়ি কাপড় বদলে আবার বাড়ির কাজে লেগে পড়তেন, যাতে সোনির কোনো সন্দেহ না হয়। কিন্তু একদিন সোনি তাকে বেরোতে দেখে ফেলল। মনে মনে বিড়বিড় করে বলল, এই বুড়ো বয়সে কত যে লুকোনো সম্পর্ক বানিয়েছে, শ্বশুর মারা যেতেই দেখি ডানা গুজিয়েছে। সেদিন 3 ঘন্টা পর লতা দেবী প্রতিদিনের মতো বাড়ি ফিরতেই সোনি ঝাঁপিয়ে পড়ে তার চুল মুঠো করে চিৎকার করে বলল, বুড়ি, রোজ কার সঙ্গে দেখা করতে যাস? এই বয়সে কার সঙ্গে লুকিয়ে লুকিয়ে ঘুরিস? ব্যথায় কুঁকড়ে গিয়ে লতা দেবী বললেন, বৌমা, এসব কি বলছো? এই ছোট্ট বাচ্চাটাও তো সব দেখছে, সব শুনছে, ও আমার সম্পর্কে কি ভাববে? সোনি আরো জোরে চিৎকার করে বলল, একদিকে আমাদের মান সম্মান নষ্ট করছিস, আবার আমার সামনে সতী সাবিত্রী সাজার নাটক করছিস। এই বলে সে লতা দেবীকে মারতে হাত তুলতেই হঠাৎ বিবেক সেখানে এসে সোনির হাত শক্ত করে ধরে সরিয়ে দিল। পরের মুহূর্তেই ঠাস, একটা জোরালো চড় গিয়ে পড়ল সোনির গালে। তোমার এত সাহস হলো কি করে আমার মায়ের গায়ে হাত তুলতে যাও? বিবেকের চোখ রাগে লাল হয়ে উঠছিল। সোনি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার গায়ে হাত তোলার আগে নিজের মাকে জিজ্ঞাসা করো, এই বুড়ো বয়সে উনি কি কি কাণ্ড করে বেড়াচ্ছেন। বিবেক শান্ত না হয়ে আবার গর্জে উঠল, আমি মায়ের সম্পর্কে সবকিছুই জানি। এই কথা শুনে সোনি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। বিবেক দৃঢ় কণ্ঠে বলল, যেই মহিলার চরিত্র নিয়ে তুমি এত নোংরা অভিযোগ করছো, তার সততা আর আত্মসম্মানের কথা আজ পুরো শহর জানে। আজ যদি সত্যিটা শোনার সাহস থাকে তাহলে মন দিয়ে শোনো। যে কাকা সেদিন আমাদের বাড়িতে এসেছিলেন, তার স্কুলেরই প্রধান শিক্ষিকা আমার মা। কাকার শরীর এখন আগের মতো ভালো নেই, কিছুদিন আগে তার অপারেশন হয়েছে, তাই তিনি স্কুলের সমস্ত দায়িত্ব মার হাতে তুলে দিয়েছিলেন। কারণ মা MBEd এবং MA পাশ করেছেন, শিক্ষা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। আসলে বাবা কোনোদিন মাকে চাকরি করতে দেয়নি, যদি দিত তাহলে মা অনেক আগেই নিজের পায়ে দাঁড়াতে পারত। তাই কাকা মায়ের যোগ্যতাকে সম্মান করে স্কুলের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন। এখন মা পুরো স্কুল পরিচালনা করেন। শুধু তাই নয়, নিজের স্কুলে গরিব মেয়ে আর অসহায় মহিলাদের বিনামূল্যে পড়াশোনার সুযোগও করে দেয়। মা প্রথমে এই দায়িত্ব নিতে চাইছিল না, কিন্তু আমি তাকে সাহস দিয়েছিলাম, কারণ ছোটবেলা থেকেই শুনে এসেছি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা মায়ের বুকের ভেতরে চাপা পড়ে আছে। যখন কাকা আমাকে সব বললেন, তখন আমি বুঝলাম ছেলে হিসাবে মায়ের সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমারও। তাই আমি মাকে বলেছিলাম এই বিষয়টা তোমাকে না জানাতে, কারণ আমি জানতাম তুমি না বুঝেই বাড়িতে অকারণ ঝামেলা করবে। আজ আমার মা একজন আত্মনির্ভর সম্মানিতা নারী, আর তুমি তার চরিত্র নিয়ে এত বড় অপবাদ দিলে। যাকে তুমি সন্দেহ করছো তিনি আমার মাকে নিজের বড় বোনের মতো সম্মান করেন, আর তুমি আজ ভাই বোনের সেই পবিত্র সম্পর্ককেও কলঙ্কিত করলে। ছি! এত কিছু শোনার পরও সোনির মুখে অনুতাপের লেশ মাত্র ছিল না। সে বিরক্ত মুখে সেখান থেকে চলে যেতে লাগলো। বিবেকও রাগে তার পিছু নিল, কিন্তু লতা দেবী ছেলের হাত ধরে নিজের শপথ দিয়ে বললেন, না বাবা, ওর উপর আর রাগ করিস না। কয়েক মাস পরে একদিন সোনির বাপের বাড়ি থেকে ফোন এলো। ফোন রেখে সে খুব চিন্তিত হয়ে বসেছিল। লতা দেবী এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বৌমা, এত চিন্তিত দেখাচ্ছে যে? সোনি বিরক্ত গলায় বলল, থাক, আমার সমস্যার সমাধান আপনি কি আর করবেন? লতা দেবী শান্ত স্বরে বললেন, আগে তো বলো কি হয়েছে। সোনি বলল, বাবাকে অফিসের কাজে 1 সপ্তাহের জন্য মুম্বাই যেতে হবে। থাকার ব্যবস্থা অফিস থেকেই করেছে, কিন্তু খাওয়ার সমস্যা হচ্ছে। বাবা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, বাইরে তেল মশলাযুক্ত খাবার খেলেই শরীর খারাপ হয়ে যাবে। মা খুব দুশ্চিন্তায় আছে, কিন্তু অফিসের কাজে এড়ানো যাবে না। লতা দেবী মৃদু হেসে বললেন,
এই নিয়ে এত চিন্তার কি আছে? কয়েক মাস আগে শর্মাদা আমাদের বাড়িতে এসেছিলেন, মনে আছে? তোমার বাবার খাবারের ব্যবস্থা ওনারাই করে দেবেন। এখন স্কুলের ছুটিতে উনি মুম্বাইয়ে তার মেয়েদের কাছেই আছেন। সোনি বিস্মিত হয়ে বলল, ওই ভদ্রলোক যিনি সেদিন গভীর রাতে এসেছিলেন? হ্যাঁ, সেই মানুষটাই। সোনি অবিশ্বাসের সঙ্গে বলল, কিন্তু এক সপ্তাহ ধরে একজন প্রায় অচেনা মানুষকে নিজের বাড়িতে কে রাখবে? লতা দেবী হেসে বললেন, অচেনা কেন? আমরা বহু বছরের প্রতিবেশী, আর তারা সম্পর্কের মর্যাদা দিতে জানেন। আজকালকার অনেক মানুষের মতো লাভ ক্ষতি হিসাব করে সম্পর্ক বজায় রাখেন না। আর তোমার বাবা আবার অচেনা হলেন কিভাবে? তিনি তো আমাদের আত্মীয়রই মতো। এই বলেই তিনি সঙ্গে সঙ্গে শর্মাবাবুকে ফোন করলেন এবং পুরো বিষয়টি খুলে বললেন। সব শুনে শর্মাবাবু বললেন, বোন, এ কি বলছেন? আপনি তো আমাকে পর করে দিলেন। আমি থাকতে ওনার হোটেলে থাকার কি দরকার? বলুন, যতদিন মুম্বাইয়ে থাকবেন আমাদের বাড়িতেই থাকবেন, কোনো অসুবিধা হবে না। আপনি আমাদের জন্য যা করেছেন আমরা আজও ভুলিনি। শুধু ফোন নাম্বারটা দিন, আমি নিজেই কথা বলে নেব, আর আপনি একদম চিন্তা করবেন না। লতা দেবী সোনির বাবার নাম্বার লিখে নিলেন। ফোন করে তিনি হাসি মুখে বললেন, এই নাও মা, তোমার কাজ হয়ে গেল। কিন্তু সোনি কৃতজ্ঞ হওয়ার বদলে মুখ বাঁকিয়ে বলল, এমনও কি বড় কাজ করে ফেললে যে বারবার শুনিয়ে যাচ্ছ? তোমার আত্মীয়রা এলে তাদের জন্য এত কিছু কে করে? এই কথা বলে সে চলে গেল। লতা দেবী দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, মেয়েটার চোখে এখনো মানবতার জল আসেনি, ওকে ঠিক পথে আনতেই হবে। পরদিন সন্ধ্যায় বিবেক বাড়িতে ছিল। লতা দেবী বললেন, বাবা, আবহাওয়া বদলাচ্ছে, আমার হাতে পায়ে খুব ব্যথা করছে। সোনিকে বলিস প্রতিদিন একটু তেল মালিশ করে দিক। ঠিক তখনই সোনি সেখানে এসে রাগে বলল, আমি আপনাকে মালিশ করব? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? বিবেক ধমক দিয়ে বলল, সোনি, আবার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো? লতা দেবী এবার দৃঢ় গলায় বললেন, বাবা, আর নয়, আমি আর এসব সহ্য করতে পারছি না, তোরা বরং আলাদা সংসার কর। সোনি চিৎকার করে বলল, মানে? আমরা আলাদা হয়ে যাব কেন? তোমার যদি সমস্যা হয় তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। এই কথায় লতা দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি সপাটে সোনির গালে একটি চড় মারলেন। তারপর কঠোর গলায় বললেন, অনেকদিন তোমাকে মেয়ের মতো ভেবে ভালোবেসে বুঝিয়েছি। তুমি যদি নিজের মেয়ের মতো হতে তাহলে একটা নয়, দুটো গালি লাল করে দিতাম। কি ভেবেছো এই বাড়ি কি তোমার বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে এনেছো, নাকি তুমি বা তোমার স্বামী কিনেছো? ভুলে যেও না, এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়ির রেশন থেকে শুরু করে সমস্ত খরচ আজও আমার উপার্জনের টাকায় চলে। আমি ভেবেছিলাম ছেলে যখন এত ভালো, তখন বউ নিশ্চয়ই ভালো হবে, কিন্তু তুমি আমার ছেলের ভালো মানুষ হওয়ার সুযোগটাই নিয়েছো। শোনো, ঘি যদি সোজা আঙ্গুলে না ওঠে তাহলে আঙ্গুল দেখাতেই হয়। এখন থেকে এই বাড়িতে থাকতে চাইলে সম্মান আর ভদ্রতা বজায় রেখে চলবে, নইলে তোমরা দুজনেই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আমি নিজের যত্ন নিজেই নিতে পারবো। বিবেক সঙ্গে সঙ্গে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি কারোর সমস্যা হয় তাহলে সে নিজের বাপের বাড়িতে চলে যান। এখনই আমি ওর বাবাকে ফোন করছি। এই কথা শুনে সোনির মুখের রং উড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, না প্লিজ, বাবাকে কিছু বলো না, ওনার শরীর ভালো নয়, তার উপর কয়েকদিনের মধ্যেই বাইরে যেতে হবে। মা, তুমি তো সব জানো। লতা দেবী শান্তভাবে বললেন, আমি কেন তোমার জন্য বলবো? এত কিছু করার পরও আমি কি পেয়েছি? ভালো মানুষ যদি ভালো উপদেশ দেয় সেটা শুনতে শেখো। তুমি কি এতটাই ছোট যে যে যা বলবে তাই বিশ্বাস করবে? বিবেক এবার সোনির দিকে তাকিয়ে বলল, একটা কথা ভালো করে জেনে রাখো, আমি কোনোদিন আমার মাকে ছেড়ে আলাদা হব না, কারণ আমি জানি আমার মা কখনো ভুল নয়। মা কোনোদিন লাভ ক্ষতির হিসাব করে সম্পর্ক গড়েনি। যদি তাই করতো তাহলে আজ আমাদের দরজায় কেউ আসতো না। দেখো, মায়ের ব্যবহার আর ভালোবাসার জন্য কত মানুষ তাকে আপন করে নিয়েছে, আর তুমি এত বছরও নিজের শাশুড়িকে আপন করে নিয়ে উঠতে পারলে না। সত্যি বলতে তোমাকে নিজের স্ত্রী বলতে আজ আমার লজ্জা হচ্ছে। ঠিক সেই সময় সোনির বাবার ফোন এলো। তিনি আনন্দের সঙ্গে বললেন, মুম্বাই থেকে শর্মাবাবু ফোন করেছিলেন, তোমার শাশুড়িকে আমার আন্তরিক ধন্যবাদ জানিও। তিনি যা করেছেন তা কেবল আপন মানুষরাই করতে পারে। মা, এত ভালো শাশুড়ি সবার ভাগ্যে জোটে না, তার মূল্য দিতে শেখো।
এই কথাগুলো শুনে সোনির চোখে জল চলে এলো। সে নিজের ভুল বুঝতে পারল। ধীরে ধীরে লতা দেবীর কাছে এসে তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। তুমি আজ প্রমাণ করে দিলে সত্যিকারের সম্পর্ক কখনো লাভ ক্ষতির হিসেব কষে টিকে থাকে না। লতা দেবী স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, মা, মনে রেখো, ভালো কাজ কোনোদিন বৃথা যায় না। তাই যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াবে। আর তোমার মাকে বলো তোমার বাবাকে নিয়ে যেন কোনো চিন্তা না করেন। তিনি যেন নিজের আত্মীয়ের বাড়িতেই আছেন এভাবেই ভাবেন। পরে সোনি যখন নিজের মাকে ফোন করে সব জানালো, তখন কামিনী দেবী নানান উল্টোপাল্টা কথা বলতে লাগলেন। কিন্তু এবার সোনি দৃঢ় কণ্ঠে বলল, না মা, তোমার ভাবনাটাই ভুল। আমি যদি কখনো অন্যের জন্য কিছু না করি, তাহলে প্রয়োজনে অন্যের কাছ থেকে সাহায্য আশা করব কিভাবে? তুমি কোনোদিনও বাবার বন্ধু বা তাদের পরিবারের মানুষদের বাড়িতে আসতে দাওনি। আমাকেও সেই শিক্ষাই দিয়েছ। কিন্তু আজ দেখো, আমার শাশুড়ির সুন্দর ব্যবহার আর নিঃস্বাস্থ্য মনোভাবের কারণেই বাবার এত বড় সমস্যার সমাধান হয়ে গেল। ফোন রাখার পর সোনি মনে মনে ভাবল, শাশুড়ি মায়ের এই ভালো ব্যবহার, মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস আর নিঃস্বার্থ ভালোবাসাই আসলে তার আসল সম্পদ। তিনি যা ভালো করেছেন তার সুদে আসলে প্রতিদিন আজ ফিরে পাচ্ছেন। আমাকেও এই গুণগুলো শিখতে হবে। আমারও এমন ভালো কাজের সঞ্চয় করতে হবে। কারণ কে জানে জীবনের কোন মোড়ে কখন কার সাহায্যের প্রয়োজন পড়ে। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আগামী দিন আবার একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।